সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএবিএসএস প্রোগ্রামের আমরা 5টা ক্লাস নিব এবং পুরো ক্লাসগুলো দেখতে থাকবেন, তাহলে আশা করা যায় যে আপনারা ক্লাসগুলো সম্পর্কে ভালো ধারণা নেবেন এবং সাথে সাথে করে আমাদের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে এবং ইংলিশে যে সমস্ত শিক্ষার্থীরা বিশেষ করে দুর্বল, পাশ করতে পারছেন না দীর্ঘদিন পরীক্ষা দিয়েও, তো সেই সমস্ত স্টুডেন্টের জন্য আমরা একটা নতুন ব্যাচ শুরু করেছি। অর্থাৎ এখানে পড়ালেখা করতে হবে, পড়ালেখা করলে পাশ করবেন, ভালো রেজাল্ট করতে গেলে পড়ালেখা করতে হবে, বা যে কোনো কিছু করতে চান না কেন ভালো রেজাল্ট থেকে শুরু করে আপনাকে অবশ্যই করে পড়তে হবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা দীর্ঘদিন পরীক্ষা দিচ্ছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে খারাপ করছেন, তো তাদের জন্য আমরা একটা বিশেষ ব্যাচের ব্যবস্থা করছি। সেই ব্যাচটি আপনারা করুন এবং ইংলিশে দক্ষতা আনুন এবং পরীক্ষা দিন, পাশ করুন। অর্থাৎ দক্ষতা ব্যতীত কিন্তু পাশ করা সম্ভব না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটি চালু করতে যাচ্ছি এবং যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছিলেন আমাদের অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে কোনো ক্লাস সম্পর্কে জানার প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থী আছেন, তো তাদের প্রতিনিয়ত চেষ্টা করি যে তাদের কিছু কিছু নতুন নতুন তথ্য সম্পর্কে আমরা জানাতে এবং সাথে সাথে আমরা আরও চেষ্টা করি যে স্টুডেন্টকে ধারণা দিতে, যে পড়ালেখা সম্পর্কে ধারণা দিতে। তো সব পড়ালেখার মধ্যে আমরা কিন্তু বলে থাকি যে আপনাকে ভালো করতে গেলে অবশ্যই করে পড়ালেখা করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন। তো যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং সাথে সাথে নতুন কোনো ক্লাসের প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিখলেই হবে যে নতুন কোনো ক্লাস চাইলে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা আমাদের ক্লাসের শুরুতে আমরা যে ক্লাসটি নেব সেই ক্লাসটি হচ্ছে গিয়ে বাংলা ভাষা একের একটি ক্লাস নেব এবং বাংলা ভাষা একে কিন্তু আমাদের এবছর কিন্তু অনেক স্টুডেন্টই A+ পেয়েছে। তো এখানে শুধুমাত্র আপনার একটু সদিচ্ছার প্রয়োজন, এখানে পড়ালেখা করতে হবে এবং একটু যদি সদিচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন আশা রাখি। তো আজকে আমরা বাংলা ভাষা একের আমরা দিয়ে দিয়েছি, আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি যে কোন কোন প্রশ্নগুলোর ক্লাস হবে। তো আজকে আমরা বাংলা ভাষা একের আমরা মূলত যে প্রশ্নটা সম্পর্কে ক্লাস নেব সেই প্রশ্নটা হচ্ছে 21-এর চেতনা রূপায়ণে কবি কি কি রূপক অবলম্বন করেছেন। অর্থাৎ 21-এর যে চেতনা, এই চেতনা রূপায়ণে কবি কি কি বিষয়গুলো অবলম্বন করেছেন সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব।
একুশের চেতনা রূপায়ণে কবি যেসব রূপক অবলম্বন করেছেন, আপনারা প্রথমে হেডিংটা এটা লিখবেন যে একুশের চেতনা রূপায়ণে কবি যেসব রূপক অবলম্বন করেছেন। রূপকল্প হচ্ছে কবিতা অবলম্বিত শব্দাশ্রয় যা দিয়ে ভাববস্তু রূপায়িত হয়। অর্থাৎ রূপকল্প কি? যে রূপকল্প হচ্ছে কবিতায় অবলম্বিত শব্দাশ্রয় যা দিয়ে ভাববস্তু কি হয়? রূপায়িত হয়। এই শব্দাশ্রয় গড়ে ওঠে উপমা, চিত্রকল্প, রূপক, প্রতীক, তারপর হচ্ছে গিয়ে বিশেষণ এবং ছন্দ কাঠামোর ভিত্তিতে। অমর একুশে কবিতার ভাববস্তু সংগ্রাম, আত্মত্যাগ, শোক ও তাজ্জাত অভিজ্ঞান, এইসব বিমূর্ত আইডিয়া যা প্রকাশের জন্য কবিকে সৃষ্টি করতে হয়েছে বিশেষ ধরনের উপমা ও বর্ণনা চিত্র। অর্থাৎ এই যে সমস্ত এই যে ত্যাগ, শোক, তাজ্জত, অভিজ্ঞান, তো এই সমস্ত বিমূর্ত যে আইডিয়া এবং তা প্রকাশের জন্য কবিকে সৃষ্টি করতে হয়েছে বিশেষ ধরনের উপমা এবং বর্ণনা চিত্র। ভাব অনুসারে রূপকল্পগুলোর উৎস, উপাদান ও যথাযথ ব্যবহার করা হয়েছে। এই যে কবিতার অবলম্বন বা ভাব উৎস অনুসারে, তাহলে এই ভাব উৎস অনুসারে কি করা হয়েছে? ভাব উৎস অনুসারে রূপকল্পের উৎস, উপাদান ও যথাযথ ব্যবহার করা হয়েছে। প্রিয় সন্তানের মৃত্যুতে তার নামটি মায়ের হৃদয়ে ধ্বনিত হয়ে থাকে ঘূর্ণিঝড়ের তীব্রতা নিয়ে। অর্থাৎ কারোর যদি প্রিয় সন্তান, কিন্তু প্রত্যেকের কাছে প্রিয় হয়, আর এই প্রিয় সন্তান যখন মৃত্যুবরণ করে বা শহীদ বরণ করে তখন কি হয়? যে মায়ের হৃদয়ে ধ্বনিত হয় ঘূর্ণিঝড়ের তীব্রতা নিয়ে, যেখানে শোক ও ক্ষোভের গভীরতা অবশ্যম্ভাবী। এই নাম ছিল একসময় মুক্তোর মতো উজ্জ্বল, বিভাই, শুভ্র ও জীবিত। এই শহীদ সন্তান আবুল বরকত সংগ্রামের দীপ্ত আলোকে হয়ে উঠেছে বিশাল ও দীর্ঘ সেই মধুর ক্যান্টিনের ছাদ ছুঁয়ে হাঁটত। মৃত্যু ও সংগ্রামের রূপকল্প হিসেবে কবি ব্যবহার করেছেন বর্ষার তীক্ষ্ণ ফলা, থোকা থোকা বিষণ্ণতা। অর্থাৎ কবি কি করছেন? যে মৃত্যুর যে সংগ্রাম, যে রূপকল্প, এখানে হিসেবে কবি ব্যবহার করেছেন কি? যে বর্ষার তীক্ষ্ণ ফলা এবং থোকা থোকা বিষণ্ণতা কিন্তু কবি উপলব্ধি করেছেন। বাংলাদেশ কৃষির সভ্যতার ধারক। আমাদের অভিজ্ঞতায় সংস্কৃতিতে কৃষির রূপকল্পগুলো অস্তিত্বশীল থাকে সবচেয়ে বেশি। কবির ও স্মৃতিতে রয়েছে পলসিক্ত ক্ষেত। কবির স্মৃতিতে কি রয়েছে? বিভিন্ন পলসিক্ত ক্ষেত, ধানের চারা, সোনালী শস্য, নদীর স্রোত ইত্যাদি। বিশেষভাবে কৃষকের রূপোচ্ছবিকে তিনি নবজন্ম এবং অনালস জীবন সৃষ্টির উপমা হিসেবে গ্রহণ করেছেন। একুশের অভিজ্ঞতায় কবির ব্যক্তিচেতনা দেশের প্রাণশক্তির সঙ্গে, জীবনের সৃষ্টিশীলতার সঙ্গে তথা গণমানবের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। ব্যষ্টি যুক্ত হয়েছে সমষ্টির সঙ্গে। এই অভিজ্ঞতার ইতিহাস রূপায়ণে কবি ব্যবহার করেছেন পলিমাটির উর্বরতা, হিমালয়ের অবৈধ রূপ, বস্তিবাসিনী মায়ের সন্তান স্নেহের সঙ্গেও গড়ে ওঠে কবির চৈতন্যের একাত্মতা। প্রতিদিনের দুঃখ এবং মৃত্যুর লাঞ্ছনা ক্ষয় ক্ষুদ্র জীবনকে মহৎ করে তোলে একুশের আত্মত্যাগ। ইতিহাস জীবনের মুক্ত ও দেশপ্রেমে বিমিশ্র হয়ে অমর একুশে কবিতার উপমা, উৎপেক্ষা, রূপক সৃষ্টিতে সঞ্চয় করেছে প্রকৃতি, বীরত্বের উপাখ্যান, চলমান বাস্তব জীবনের দৃশ্য, জীবনের সঙ্গে কবিতার সংযোগ সৃষ্টিতে তাই একুশে সার্থক। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের বাংলা ভাষায় একের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব রাষ্ট্রতত্ত্ব 1, অর্থাৎ যেটা আপনাদের দ্বিতীয় সেমিস্টারে রয়েছে। তো পলিটিক্যাল সায়েন্স কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু পলিটিক্যাল সায়েন্স কিন্তু থাকে। তো পলিটিক্যাল সায়েন্স আমরা আজকে আমাদের সাজেশনের 4 নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু স্টুডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ভালোভাবে। রাষ্ট্রতত্ত্বের সমস্যা সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রতত্ত্বের যে কি সমস্যা এই সম্পর্কে আলোচনা করো, অথবা রাষ্ট্রতত্ত্ব কি, রাষ্ট্রতত্ত্বের সমস্যা সম্পর্কে আলোচনা করো। তাহলে এইখানে একটা জিনিস একটু খেয়াল করবেন, যে স্টুডেন্টরা এই জিনিসটা একটু খেয়াল করবেন সবসময়ের জন্য, যে রাষ্ট্রতত্ত্ব কি, রাষ্ট্রতত্ত্ব কাকে বলে, রাষ্ট্রতত্ত্ব বলতে কি বোঝো। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সব একই ধরনের, একই। যে রাষ্ট্রতত্ত্ব কাকে বলে,
রাষ্ট্রতত্ত্ব বলতে কি বোঝো? রাষ্ট্রতত্ত্ব সংজ্ঞা দাও। রাষ্ট্রতত্ত্ব কি? একই উত্তর। তাহলে প্রথমে আমরা রাষ্ট্রতত্ত্বের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আপনারা হেডিংয়ে দিয়ে নেবেন রাষ্ট্রতত্ত্বের সংজ্ঞা। রাষ্ট্রতত্ত্ব বলতে আমরা সাধারণত বুঝি তা হলো কোনো নির্দিষ্ট বা বিশেষ চিন্তাবিদের রাজনৈতিক ধারণা। অর্থাৎ রাষ্ট্রতত্ত্ব আমরা কি বুঝি? যে রাষ্ট্রতত্ত্ব বলতে আমরা বুঝি যে কোনো নির্দিষ্ট বা বিশেষ চিন্তাবিদের রাজনৈতিক একটা ধারণা। দার্শনিক সক্রেটিস, প্লোটো ও অ্যারিস্টটলের ভিন্নমাত্রিক সংযোজনে রাষ্ট্রীয় মতবাদ গড়ে ওঠে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে কি সক্রেটিস, তারপর কি প্লোটো, তারপর হচ্ছে কি অ্যারিস্টটল, এরা কিন্তু এই সমস্ত মনীষীরা কিন্তু ভিন্ন ভিন্ন রাষ্ট্রতত্ত্বের কিন্তু তারা কিন্তু বিভিন্ন মতবাদ কিন্তু তারা দিয়েছেন। রাষ্ট্রীয় আদর্শ, রাষ্ট্রের ক্ষমতা, আইন, শাসন পদ্ধতি প্রভৃতির উন্নতি সাধনকল্পে উদ্ভাবিত সুচিন্তিত মতামতকে রাষ্ট্রতত্ত্ব বলা হয়। অর্থাৎ রাষ্ট্রীয় কি বিভিন্ন আদর্শ, রাষ্ট্রের কি একটা ক্ষমতা এবং আইন, এই আইন এছাড়া রয়েছে কি আরও অনেক প্রকারই রয়েছে আইন, তারপর হচ্ছে কি শাসন পদ্ধতি প্রভৃতির উন্নয়নকল্পে উদ্ভাবিত সুচিন্তিত মতবাদকে রাষ্ট্রতত্ত্ব বলা হয়। এখন আমরা রাষ্ট্রতত্ত্বের দার্শনিক মতবাদের আলোকে রাষ্ট্রতত্ত্ব কি এখন আমরা সেটা আলোচনা করব। হারম্যান হেলারের মতে রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্রের স্থিতিশীল পর্যায়গুলো সম্পর্কে আলোচনা করে। রাষ্ট্রতত্ত্ব কি আলোচনা করে? রাষ্ট্রতত্ত্ব আলোচনা করে রাষ্ট্রের যে সমস্ত স্থিতিশীল যে পর্যায়গুলো আছে এই পর্যায়গুলো সম্পর্কে রাষ্ট্রতত্ত্ব কি করে? আলোচনা করে। আর্নেস্ট বার্গারের মতে রাষ্ট্রতত্ত্ব বিভিন্ন চিন্তাবিদের চিন্তাধারা ও গবেষণা মাত্র। অর্থাৎ রাষ্ট্রতত্ত্ব কি? রাষ্ট্রতত্ত্ব বিভিন্ন চিন্তাবিদের কি চিন্তাধারা, আরেকটা কি গবেষণা মাত্র। এটি তাদের সমকালীন মানে সমসাময়িক কালের বাস্তব ঘটনাবলী হতে বহু দূরে অবস্থান করতে পারে। সুতরাং রাষ্ট্রতত্ত্ব মূলত রাজনৈতিক ঘটনাবলীর ব্যাপক, রাজনৈতিক ঘটনাবলীর ব্যাপক সুবিন্যাস ও সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়ার এক প্রচেষ্টা বিশেষ। এখন আমরা আলোচনা করব রাষ্ট্রতত্ত্বের সমস্যা সম্পর্কে। অর্থাৎ রাষ্ট্রতত্ত্বের কি কি সমস্যা রয়েছে। সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে রাষ্ট্রীয় মতবাদের স্বরূপ ও প্রকৃতির পরিবর্তন ঘটে। তাহলে বিভিন্ন সামাজিক, বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন অবস্থার পরিবর্তনের সাথে রাষ্ট্রীয় মতবাদের স্বরূপ ও প্রকৃতির পরিবর্তন ঘটে থাকে। এখন আমরা রাষ্ট্রতত্ত্বের সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হচ্ছে গিয়ে গতিশীল ও পরিবর্তনশীল সমস্যা। অর্থাৎ যে সমস্যাগুলো গতিশীল এবং চলমান রয়েছে, তাহলে গতিশীল ও পরিবর্তনশীল সমস্যা, অর্থাৎ যেটাকে পরিবর্তন করা যায়, এই গতিশীল এবং পরিবর্তনশীল সমস্যা। প্রাচীনকালের প্রকাশিত অধিকাংশ রাজনৈতিক মতবাদ বর্তমান যুগে সরাসরি প্রচলিত নয়। অর্থাৎ প্রাচীন যুগে যে সমস্ত মতবাদগুলো ছিল বর্তমানকালে বা অধিকাংশ যে সমস্ত মতবাদ রয়েছে এই সমস্ত মতবাদ, রাজনৈতিক মতবাদ বর্তমানে সম্পূর্ণ বা সরাসরি কি নয়, প্রচলিত নয়। প্লোটো ও অ্যারিস্টটলের তত্ত্বগুলো বর্তমান রাষ্ট্রে পুরো মাত্রায় প্রতিফলিত হচ্ছে না। অর্থাৎ প্লোটো বা অ্যারিস্টটল যে সমস্ত তত্ত্বগুলো বর্ণনা করেছেন এই সমস্ত তত্ত্বগুলো এখন পুরোপুরি কি হচ্ছে না, প্রতিফলিত হচ্ছে না। মানে তারা যে তত্ত্ব দিয়ে গেছে সে তত্ত্বের সাথে বর্তমানে কিন্তু মিলছে না। প্লোটো ও অ্যারিস্টটল অভিজাততন্ত্রকে সর্বশ্রেষ্ঠ সরকার বলে উল্লেখ করেছেন। এই প্লোটো এবং অ্যারিস্টটল কি উল্লেখ করেছেন? যে গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা উল্লেখ করেছেন। এখন আমরা পয়েন্ট নাম্বার 2 সম্পর্কে আলোচনা করব, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সমস্যা। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত যুগে যুগে বিভিন্ন মতবাদ প্রচারিত হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কি হয়েছে? যে যুগে যুগে বিভিন্ন মতবাদ কিন্তু প্রচারিত হয়েছে। গ্রিক দার্শনিকদের মতে মানুষের সংঘবদ্ধ হয়ে বসবাস করার প্রবণতা রাষ্ট্রের উৎপত্তির মূল কারণ। তাহলে গ্রিক দার্শনিকরা যে সমস্ত মতবাদ ব্যক্ত করেছেন এই সমস্ত মতবাদটা কি? যে মানুষের মতে সংঘবদ্ধ হয়ে বসবাস, অর্থাৎ মানুষ কি করে সংঘবদ্ধ অর্থাৎ দলগতভাবে বসবাস করার প্রবণতা সে আদিম যুগ থেকে আসে। তাহলে সংঘবদ্ধভাবে বসবাস করার প্রবণতা রাষ্ট্রের উৎপত্তির মূল কারণ। আধুনিক যুগে অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানীর মতে রাষ্ট্র ঐতিহাসিক বিবর্তন ধারায় জন্মলাভ করেছে। তাহলে রাষ্ট্র কিভাবে জন্মলাভ করছে? রাষ্ট্র একটা ঐতিহাসিক বিবর্তন ধারায় জন্মলাভ করেছে। এরপর সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন সম্পর্কে সমস্যা। শাসন ব্যবস্থার উন্নতিকল্পে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন নীতি একটি জটিল সমস্যা। অর্থাৎ শাসন ব্যবস্থার যদি উন্নতি করতে হয় এই উন্নতিকল্পে কি হয়? যে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন নীতি কি একটা জটিল সমস্যা। প্রাচীন কাল থেকেই শাসন ব্যবস্থার উন্নতিকল্পে বিভিন্ন মতবাদ প্রচারিত হয়েছে।
গ্রিক দার্শনিক অ্যারিস্টটল 3 ধরনের ক্ষমতার কথা বলেছেন। একটা হচ্ছে শাসনমূলক, 2 নম্বর হচ্ছে আইন সম্পর্কিত, 3 নম্বর হচ্ছে বিচার বিষয়ক। প্রাচীন এবং মধ্যযুগে এই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি পণ্ডিতগণের আলোচনার বিষয় ছিল। অর্থাৎ প্রাচীনকালে আদিম যুগে কি ছিল, আদিম যুগ এবং মধ্যযুগ এই ক্ষমতার স্বতন্ত্রীকরণের নীতি কি ছিল, যে পণ্ডিতগণের মধ্যে আলোচনার একটা বিষয়বস্তু ছিল। মার্সিলিও অফ পাদুয়ার শাসন বিভাগ এবং আইন পরিষদের পার্থক্য নির্ণয় করেন। রোমান আইনজীবী সিসেরো ও পলিবিয়াস উভয়কে ক্ষমতার পৃথকীকরণের কথা কি করেছেন, উল্লেখ করেছেন। রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে সমস্যা। রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রকৃত ব্যাখ্যা নিয়ে যুগে যুগে বহু মতবাদ প্রচারিত রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব নিয়ে কি হয়েছে, যে যুগে যুগে বিভিন্ন ধরনের বা বহু মতবাদ কিন্তু প্রচারিত হয়েছে। মধ্যযুগে মনে করা হতো ঈশ্বরের প্রতিনিধি হিসেবে পোপ হলো রাষ্ট্রের প্রধান, অর্থাৎ পোপকে বলা হতো কি ঈশ্বরের প্রতিনিধি বলা হতো, তিনি সার্বভৌম ক্ষমতার কর্ণধার। রাজার বদলে পার্লামেন্ট বা জনগণের প্রতিনিধিমূলক আইনসভাই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। এরপর থেকে শাসক শাসিতের মধ্যে বিদ্যমান সম্পর্ক। গণতান্ত্রিক আদর্শের উৎকর্ষের ফলে জনগণ স্বৈরাচারী রাজশক্তির বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করে। অর্থাৎ গণতন্ত্র কি হয়, গণতন্ত্রের আদর্শ করার জন্য তারা উৎকর্ষ হিসেবে কি করে, যে জনগণ স্বৈরাচারী রাজশক্তির বিরুদ্ধে গণ আন্দোলন তারা কি করে, শুরু করে। জনসাধারণ জোরালো দাবি উত্থাপন করে যে রাজশক্তির মূলে রয়েছে জনগণ। বর্তমান যুগেও শাসক শাসিতের মধ্যকার পারস্পরিক সম্পর্ক একটি প্রধান সমস্যা। এরপরে যে পয়েন্টে রয়েছে রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে সমস্যা নির্ধারণে, মানে রাষ্ট্র ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ধারণের সমস্যা। রাষ্ট্র ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ নিয়ে যুগে যুগে সমস্যার সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন যে ব্যক্তি রয়েছে, এই রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্ক নির্ধারণে কি হয়েছে, যুগে যুগে সমস্যার সৃষ্টি হয়েছে। গ্রিক দার্শনিকদের মতে ব্যক্তি রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। অর্থাৎ ব্যক্তি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জন্য কি নয়, ব্যক্তি নয়। এই পয়েন্টটা কিন্তু একটু মনে রাখবেন। আধুনিক যুগে রাষ্ট্র ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। বস্তুত ব্যক্তি এবং রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সমাধান আজ কেউ করে দিতে পারেনি। এ ব্যাপারে যারা আলোচনা করেছেন তাদের মতামত চূড়ান্ত নয়, ফলে রাষ্ট্রতত্ত্ব গতিশীল এক জীবন্ত রূপ লাভ করেছে। এরপর 7 নম্বর, ভাববাদী ও বস্তুবাদী রাজতন্ত্রের দ্বন্দ্ব। আদর্শ নির্ভর ভাববাদ ও বস্তু নির্ভর রাষ্ট্রতত্ত্ব রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে দীর্ঘদিনের দ্বন্দ্ব। প্লেটো থেকে শুরু করে কার্ল মার্ক্স পর্যন্ত এই সমস্যা রাষ্ট্রতত্ত্বকে প্রবলভাবে প্রভাবিত করেছে। আদ্যবিধি এই দ্বন্দ্বের অবসান হয় নাই। পরিশেষে বলা যায় যে রাষ্ট্রতত্ত্বের বিভিন্ন প্রকৃতি ও স্বরূপ যুগ যুগ ধরে ক্রমবিবর্তন হয়ে বর্তমানে যে রূপ ধারণ করেছে তাতেও নানা সমস্যার উদ্ভব হচ্ছে। কালের স্রোতে বহুমুখী সমস্যাগুলো আজও বহু মতামত কি প্রচলিত। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের রাষ্ট্রতত্ত্ব একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব সমাজতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে। তো সমাজতত্ত্বে আজকে যে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব, এই প্রশ্নটি হচ্ছে সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলো কি কি, যে কোনো 3টি পদ্ধতি আলোচনা করো। অথবা সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা সহ আলোচনা করো। অথবা বৈজ্ঞানিক গবেষণার প্রধান ধাপগুলো কি, সমাজবিজ্ঞানে ব্যবহৃত সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। এই প্রশ্নটি 2022 সালের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথমে আমরা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। পদ্ধতি বলতে আমরা বুঝি যেসব উপায় এবং কৌশলের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি।
তাহলে পদ্ধতি বলতে কি বোঝায়? যে পদ্ধতি বলতে বোঝায় কি, যেসব উপায় এবং কৌশলের মাধ্যমে আমরা কি করি, জ্ঞান অর্জন করি। প্রত্যেক বিজ্ঞানের গবেষণা এবং জ্ঞান অর্জনের জন্য রয়েছে নিজস্ব কৌশল, অর্থাৎ প্রত্যেকটা বিজ্ঞান বা প্রত্যেকটা গবেষণা বা জ্ঞান অর্জনের জন্য কি রয়েছে, নিজস্ব কৌশল রয়েছে। সামাজিক বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতির যে সাধারণ ধর্ম অনুসরণ করে। বৈজ্ঞানিক গবেষণার ধাপসমূহ এখন আমরা আলোচনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি একটি যুক্তিবদ্ধ প্রক্রিয়া। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি কি, একটা যুক্তিবদ্ধ একটা প্রক্রিয়া যার কয়েকটি ধাপ বা পর্যায় রয়েছে এবং বৈজ্ঞানিক গবেষণার এই ধাপগুলো আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে গবেষণাযোগ্য সমস্যা নির্বাচন, 2 নম্বর হচ্ছে গবেষণা কর্ম পর্যালোচনা, 3 নম্বর হচ্ছে কি উপকল্প প্রণয়ন, 4 নম্বর হচ্ছে গবেষণার নকশা প্রণয়ন, 5 নম্বর হচ্ছে উপাত্ত সংগ্রহ এবং 6 নম্বর হচ্ছে সিদ্ধান্ত। সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিসমূহের সুবিধা ও অসুবিধা। সমাজবিজ্ঞানে ব্যবহৃত কতগুলো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো হলো 1 নম্বর জরিপ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। উল্লেখিত পদ্ধতিগুলো ও তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে জরিপ পদ্ধতি। জরিপ পদ্ধতি একটি কৌশল। তাহলে জরিপ পদ্ধতি আমরা জানলাম কি, একটা কৌশল বা প্রশ্নমালা বা সাক্ষাৎকার অনুসূচি ব্যবহার করে কোনো নির্দিষ্ট বা প্রতিনিধিমূলক জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করে। তাহলে জরিপ পদ্ধতি কি, যে জরিপ পদ্ধতি একটা কৌশল বা প্রশ্নমালা বা সাক্ষাৎকার অনুসূচি ব্যবহার করে কোনো নির্দিষ্ট বা প্রতিনিধিত্বমূলক জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করে। সুবিধাসমূহ সম্পর্কে এখন আমরা আলোচনা করব, জরিপ পদ্ধতির সুবিধা সম্পর্কে। এই পদ্ধতি দ্বারা গবেষক উপকল্পে পরীক্ষা করতে পারে। খ নম্বর কারণ ফলের সম্পর্ক নির্ণয় করা যায়। 3 নম্বর সাধারণীকরণ করা সম্ভব। এখন আমরা এই পদ্ধতির অসুবিধাগুলো সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে অসুবিধা হচ্ছে গিয়ে জরিপ জনগণের মতামত এবং মূল্যবোধকে কি করে, নির্দেশ করে, তাদের আচরণকে নয়। খ নম্বর জরিপ কেবলমাত্র বাহ্যিক, গভীর নয়। এরপরে 2 নম্বর যেটা রয়েছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। এটি প্রধানত সামাজিক বা সাংস্কৃতিক নৃবিজ্ঞানের পদ্ধতি। এটা কি, এটা একটা সামাজিক এবং কি সাংস্কৃতিক বা নৃবিজ্ঞানের কি একটা পদ্ধতি যা সমাজবিজ্ঞানে ব্যবহৃত হয়ে থাকে। এই পদ্ধতিতে একজন গবেষক কোনো ছোট জনগোষ্ঠী উপজাতির অংশের মধ্যে একটি গ্রামে 9 মাস বা তার অধিক সময় ধরে বসবাস করে। অর্থাৎ এইখানে কি বলছে, এই গবেষক কি করতে হবে, যে একটা উপজাতি বা উপজাতির অংশের ভিতরে তাকে কয় মাস বসবাস করতে হবে, 9 মাস বা তার অধিক সময় ধরে তাকে বসবাস করতে হবে এবং ওই জনগোষ্ঠীর সামাজিক প্রতিষ্ঠান, সম্পর্ক, জীবনচারণ ও দ্বন্দ্ব সংহতি বিষয়ে সামগ্রিক ধারণা অর্জন করে প্রকাশ করেন। এখন এই পদ্ধতির সুবিধা সম্পর্ক, অর্থাৎ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ আমরা আলোচনা করব। ক নম্বর গবেষক স্বাভাবিক আচরণগত রূপকে গভীরভাবে দেখতে পান। এখানে গবেষক কি করতে পারেন, যে গবেষক আচরণগত রূপকে কি করতে পারেন, যে গভীরভাবে দেখতে পান। খ নম্বর গবেষক সামাজিক জীবনে নতুন প্রেক্ষাপটে প্রবেশ করেন। এখন এই পদ্ধতির যে অসুবিধা সমূহ রয়েছে, অসুবিধা সমূহ, ক নম্বর প্রাপ্ত ফলাফল উদ্দেশ্য ভিত্তিক, খ নম্বর সাধারণীকরণ করা অসম্ভব। গ নম্বর গবেষক প্রাপ্ত পক্ষপাত প্রাপ্ত ফলকে বিকৃত করতে পারে। এরপর হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। কারণ এবং ফলাফলের একটি নিয়মভিত্তিক ও নিয়ন্ত্রিত অনুসন্ধানই হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। অর্থাৎ বিভিন্ন কারণ ও ফলাফলের একটি নিয়মভিত্তিক এবং নিয়ন্ত্রিত অনুসন্ধান কি, এটা পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতি একই বৈশিষ্ট্যের অধিকারী 2টি দলকে, অর্থাৎ কন্ট্রোল গ্রুপ এবং এক্সপেরিমেন্টাল গ্রুপ নামে অভিহিত করে কোনো সাদিক চলকের সাথে পরীক্ষামূলক দলের সম্পর্ক তৈরি হতে দেখা যায়। তা কন্ট্রোল গ্রুপের তুলনায় কত বেশি ভিন্নতা তৈরি করতে পেরেছে। এই পরিবর্তন স্বাধীন চলকের অবদান। এখন এই পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর ফলাফল এখানে স্পষ্ট। 2 নম্বর হচ্ছে সত্যতা নিরূপণে পুনরায় গবেষণা সম্ভব। এখন এই পদ্ধতির অসুবিধা সম্পর্কে আলোচনা করব। এই পদ্ধতি ব্যবহার সমাজবিজ্ঞানে খুব সীমাবদ্ধ। খ নম্বর আচরণগত পরীক্ষাগার এবং স্বাভাবিক অবস্থার ভিন্নতর হতে পারে। পরিশেষে উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে ইদানিংকালে সমাজবিজ্ঞানে ব্যবহৃত জরিপ পদ্ধতি, অংশগ্রহণমূলক পদ্ধতি এবং পরীক্ষণ পদ্ধতি উভয় বিষয়ে গুরুত্ব আরোপ করা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের সমাজতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ 2022 সালের শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল।
তো প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন আমরা আলোচনা করব বাংলা ভাষা 2 এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু অনলাইনে ক্লাস চলছে, অর্থাৎ এই ক্লাসগুলো আমরা নিয়ে থাকি আমাদের ডেমো ক্লাস, অর্থাৎ আমাদের ক্লাস কিন্তু অনলাইনে গুগল মিটে কিন্তু ক্লাস হয়ে থাকে। তো গুগল মিটে যখন ক্লাস হয়ে থাকে তখন কিন্তু আপনার পুরো স্ক্রিনটা কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখা যায়, পুরো স্ক্রিন, এবং সেইখানে আপনারা প্রশ্ন করবেন এবং সাথে সাথে কোনো কিছু না বুঝলে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারবেন। তা এইটা কিন্তু আমাদের গুগল মিটে কিন্তু ক্লাসটা অনুষ্ঠিত হয়, আর এটা হচ্ছে কি লাইভ ক্লাস, সেটাও লাইভের মধ্যে হয়, কিন্তু আপনারা সেখানে প্রশ্ন করতে পারবেন এবং সরাসরি কথা বলতে পারবেন, এবং আমাদের সাপোর্ট টিম থাকে আপনাদের প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে আসবো বাংলা ভাষা 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে। তো আজকের প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা 2022 সালের শিক্ষার্থী রয়েছেন। তো আজকে আমরা যে প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষা 2 এর বাক্য গঠনের শর্ত। তো আজকে যে প্রশ্নটি বাংলা ভাষা 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন 2022 সালের শিক্ষার্থীদের জন্য, এই প্রশ্নটা হচ্ছে বাক্য গঠনের শর্ত কি, উদাহরণসহ ব্যাখ্যা করুন। অথবা বাক্য কাকে বলে, বাক্য গঠনের শর্ত কি, উদাহরণসহ ব্যাখ্যা করুন। অথবা বাক্য বলতে কি বুঝেন, বাক্য গঠনের শর্ত উদাহরণসহ ব্যাখ্যা করুন। প্রথমে আমরা বাক্য কাকে বলে এইটার সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। যে পদসমষ্টি দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। অর্থাৎ যে পদসমষ্টি, অর্থাৎ অনেকগুলো পদ মিলে একটা পদসমষ্টি হয়ে থাকে, তাহলে যে পদসমষ্টি দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়ে থাকে তাকে বাক্য বলে। যেমন শিমু বাড়ি যায়, মিনু ভালো মেয়ে। এখন আমরা আলোচনা করব বাক্য গঠনের শর্ত সম্পর্কে। একটি সার্থক বাক্যের 3টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। তাহলে একটা সার্থক বাক্য হইতে গেলে কয়টা জিনিস থাকতে হবে বা বৈশিষ্ট্য বা শর্ত থাকতে হবে? 3টা। 1 নম্বর হচ্ছে কি আকাঙ্ক্ষা, 2 নম্বর হচ্ছে আসক্তি, এবং 3 নম্বর কি যোগ্যতা। আকাঙ্ক্ষা, কোনো বাক্যের বক্তব্য পূর্ণরূপে জানার জন্য শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা বা কৌতূহল থাকে তাই আকাঙ্ক্ষা। অর্থাৎ কোনো বক্তব্য কি হয়, বক্তার পূর্ণরূপে জানার জন্য কি হয়, শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা বা কৌতূহল থাকে তাই কি বলে, আকাঙ্ক্ষা বলে। আমি কলেজে গিয়ে এটুকু বাক্য হয় না, তাহলে কি হবে বাক্য? কলেজে গিয়ে কি করা হবে তা জানাই থাকে হচ্ছে আকাঙ্ক্ষা। আমি কলেজে গিয়ে কি করব, পড়াশোনা করব, অথবা খেলাধুলা করব, নাকি বই পড়ব, এটাই হচ্ছে কি আকাঙ্ক্ষা। এই বাক্যের আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। বাক্যের পূর্ণতা সাধন করার এই ইচ্ছাকেই আকাঙ্ক্ষা বলে। এখন দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে আসক্তি। বাক্যের পদগুলো সঙ্গতি রক্ষা করতে স্থাপন করা হয়। অর্থাৎ বাক্যের যে পদগুলো আছে এই পদগুলো কি করতে হয়, সঙ্গতি রক্ষার জন্য স্থাপন করতে হয়। পদসমূহর নিয়ম মাফিক নিকট অবস্থানকে আসক্তি বলে। যেমন গাড়ি আমি স্টেশনে পৌঁছার ছেড়ে গেল পর। এভাবে কিন্তু কোনো কি হয় না, কোনো পদ হয় না। অর্থাৎ এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে যে আমি স্টেশনে পৌঁছার পর গাড়ি ছেড়ে গেল। এভাবে সাজালে তবেই বাক্য হবে। এই সঙ্গতিপূর্ণ পদবিন্যাসটির নাম কি, আসক্তি। এরপর হচ্ছে যোগ্যতা। যে পদসমষ্টি সঙ্গত ও অর্থবহ বাক্য গঠনের উপযোগী তাদের যোগ্যতা আছে বলে ধরা হয়। যেমন গরু আকাশে ওড়ে, মানুষ ঘাস খায়। এই বাক্য দুটিতে কি আছে, যোগ্যতার অভাব আছে। কি কারণে যোগ্যতার অভাব আছে? কারণ গরু কখনো আকাশে উঠতে পারে না এবং মানুষ কখনো কি খায় না, ঘাস খায় না। সুতরাং এগুলো বাক্য নয়, কারণ এদের মধ্যে অর্থের কোনো সঙ্গতি নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের বাংলা ভাষা 2 এর একটি ক্লাস। এখন আমরা আলোচনা করব ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল আজকে আমরা আর্টিকেল অর্থাৎ গ্রামাটিক্যাল, আপনারা হয়তো জানেন যে গ্রামাটিক্যাল আপনাদের প্রশ্ন থাকে গ্রামাটিক্যাল থেকে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে আপনাদের যে 7টা প্রশ্ন থাকে, এই 8টা প্রশ্ন থাকে, ইংলিশ ছোট প্রশ্ন যে 8টা থাকে, এই 8টা প্রশ্নের ভিতরে প্রায় প্রতি বছরই কি দেখা যায়, যে প্রতি বছরই দেখা যায় যে আর্টিকেল থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসে। আর্টিকেল থেকে প্রশ্ন আসে বলতে আর্টিকেলের ব্যবহার সম্পর্কে, অর্থাৎ 5টা আর্টিকেল দেওয়া থাকে, এই আর্টিকেলগুলোর নির্দিষ্ট স্থানে আর্টিকেলগুলো বসাইতে হয়। তো প্রায় প্রতি বছরই কিন্তু আর্টিকেল সম্পর্কে থাকে, এই জন্য আর্টিকেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য।
তো আর্টিকেল কাকে বলে? আর্টিকেল সাধারণত এ অ্যান্ড দি এই তিনটাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। এ অ্যান্ড দি এই তিনটাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়, এ অ্যান্ড দি। তো এ অ্যান্ড দি এই তিনটাকে আর্টিকেল বলা হয়, এবং আর্টিকেল কিন্তু প্রতি বছরই থাকে, ধরতে গেলে প্রতি বছরই থাকে। এই জন্য আর্টিকেলের রুলটি কিন্তু আপনাদের জানার প্রয়োজন। আর্টিকেল কিন্তু পাস। তো আজকে যে আমি রুলটা আলোচনা করব, এই রুলটা যদি কেউ করতে মানে বুঝতে পারেন, তাহলে আপনার আর্টিকেলে পাসে কিন্তু পাবেন, আর্টিকেলে কিন্তু কম পাবেন না, কারণ আর্টিকেলে কিন্তু 5 মার্ক থাকে। এবং আপনাদের ইংলিশে মানে প্রত্যেকটা বিষয়ে পাস কিন্তু 40 নম্বর। এটা কিন্তু বিএবিএসএস প্রোগ্রামে প্রত্যেকটা স্টুডেন্টের জানা প্রয়োজন। অনেকে চিন্তা করেন যে 33-এ পাস, আপনাদের কিন্তু 33-এ পাস না, আপনাদের পাস কিন্তু 40 মার্ক পেলে কিন্তু আপনি কিন্তু পাস করতে পারবেন, 40-এর নিচে ফেল। তো আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হচ্ছে গিয়ে, আর্টিকেলের সংজ্ঞা হচ্ছে এ অ্যান্ড দি এই তিনটিকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল 2 প্রকার। একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল কোনগুলো? ডেফিনেট আর্টিকেল যেগুলো নির্দিষ্ট করে বলা হয়, যেমন দিটা হচ্ছে গিয়ে ডেফিনেট আর্টিকেল, এবং এ এবং অ্যান এই দুটো হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। তা ডেফিনেট আর্টিকেলের সংজ্ঞা কি? যে আর্টিকেল দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে বলা হয়, তখন তাকে ডেফিনেট আর্টিকেল বলে। যেমন আই ওয়ান্ট দি ইংলিশ বুক, আই ওয়ান্ট দি বাংলা বুক, আই ওয়ান্ট দি ইসলামী স্টাডিজ বুক। যখন এইখানে কোনো বইয়ের নাম উল্লেখ করা থাকবে, তখন সেইখানে দি কথাটা ব্যবহৃত হবে। এবং এ এবং অ্যান কোথায় ব্যবহৃত হয়? যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তুকে বা প্রাণীকে যদি বোঝায়, তখন তাকে কি বলা হয়? তাকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। যেমন এ পেন, এ বয়, এ বার্ড, অ্যান অরেঞ্জ। আমরা কিন্তু উল্লেখ করতেছি না যে এ বুক কোন বইটা, এ পেন কোন কলমটা, আমরা কিন্তু উল্লেখ করতেছি না। যখন অনির্দিষ্ট করে বলা হয়, তখন আমরা কি বসিয়ে থাকি? এ এবং অ্যান বসিয়ে থাকি। তো এখানে দির ব্যবহারটা নির্দিষ্ট, দি কিন্তু আপনার জিনিসগুলো মুখস্থ করা লাগবে। এবং এ এবং অ্যান এটা কিন্তু সংক্ষেপে আমি আপনাদের একবার বুঝিয়ে দিলে আপনারা কখনোই আর ভুলবেন না। তাহলে দি বসে কোন ক্ষেত্রে? নদী, সাগর, মহাসাগর, উপসাগর এই সমস্ত ক্ষেত্রে সব জায়গায় দি বসে। পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমি এগুলো হলে দি বসে। বিখ্যাত জাহাজ, হোটেল, জাদুঘর হলে দি বসে। পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদসমূহ, মহাকাব্য হলে দি বসে। ট্রেন, বিমান, আকাশযান, বিখ্যাত প্রাসাদ হলে দি বসে। একমাত্র বস্তু বা অদ্বিতীয় বস্তু থাকলে সেখানে হচ্ছে গিয়ে দি বসে। ও প্রসিদ্ধ ঐতিহাসিক স্থানের নামের পূর্বে দি বসে। মেজরিটি, পুলিশ, পাবলিক ইত্যাদির নামের পূর্বে দি বসে। জাতি, তারিখ এর নামের পূর্বে দি বসে। বৃত্তি বা পেশা বোঝাইতে বাদ্যযন্ত্র বাজানো বসাইতেও দি বসে। ভাষার নামের পূর্বে বা অনেকগুলো নামের পূর্বেও দি বসে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, হসপিটাল, মস্কিউ এর আগেও দি বসে। এখন আমাদের প্রায় যে সমস্যাটা হয়ে থাকে, সেই সমস্যা হচ্ছে এ এবং অ্যানটা কোথায় বসে, এ বসবে না অ্যান বসবে। তো এখানে আমরা একটা জিনিসটা আপনাদের ক্লিয়ার করি যে হোয়াট ইজ দি কোশ্চেন অফ অল অফ ইউ আর্টিকেল অন দি প্যাসেজ, অর্থাৎ তুমি কিসের ভিত্তিতে আর্টিকেল নির্ধারণ করবে। তো এখানে আছে কি, আমি যদি বলি যে ভয়েসের ভিত্তিতে, অর্থাৎ সাউন্ডের ভিত্তিতে আমরা আর্টিকেল নির্ধারণ করতে পারবো। যেমন এখানে আমি একটু উদাহরণ দিই, যে আমরা প্রত্যেকে জানি ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এবং কনসোনান্ট হচ্ছে গিয়ে কি? কনসোনান্ট হচ্ছে গিয়ে বাকি যে 19টা আছে এর ভিতরে 17টা হচ্ছে গিয়ে কনসোনান্ট, এবং বাকি হচ্ছে গিয়ে এ, ই, আই, ও, ইউ এই 5টা হচ্ছে গিয়ে ভাওয়েল, এবং বাকি যে 21টা কনসোনান্ট আছে এর ভিতরে আবার 2টা আছে সেমি ভাওয়েল, বাকি থাকে 19টা হচ্ছে কনসোনান্ট। তো এখানে আমরা যখন আগে মেসেজ করতাম, যখন আমাদের বাটন ফোন ছিল, তখন আমরা মেসেজ কি করতাম? আমি বাড়ি যাব, এ এম আই আমি, বি এ আর আই বাড়ি, জে ও বি ও, এইভাবে আমরা লিখতাম। তো এইভাবে আমাদের লিখতাম, তখন আমাদের কি করতো? আমরা উচ্চারণ করে করে আমাদের লিখতে হইতো, কারণ ইংলিশটা যে আমি বাড়ি যাব এই ইংলিশটা অনেকে জানে না, সেই কারণে কি করতো? বাংলা হচ্ছে কি লেখা যাইতো না, কিবোর্ড দিয়ে লেখা যাইতো কিন্তু লিখতে কষ্ট হইতো। তখন কি করতো? ইংলিশের বাংলাটা মিনিং করে করে লিখতো। তো ঠিক আমরা আজকে আর্টিকেলের ক্ষেত্রে এই ধাপটাই ব্যবহার করব। তো এই ধাপটা আমরা কিভাবে ব্যবহার করব? যেমন যদি ভাওয়েল বোঝায়, সংক্ষেপে আমি বলি, যদি ভাওয়েল বোঝায় তাহলে অ্যান বসাবেন, যদি কনসোনেন্ট হয় তখন এ বসাবেন। যেমন ইউটিলিটি, এখানে উচ্চারণ করতে হবে। ইউটিলিটি উচ্চারণটা কি? ইউটিলিটি। তো এখানে ইউটিলিটি যখন উচ্চারণ করতেছে, ইউটা চলে আসতেছে, ওয়াই ও ইউ কথাটা চলে আসতেছে, ইউটিলিটি। একটু ভালো করে উচ্চারণ করবেন, ইউটিলিটি। যখন ইউটিলিটি উচ্চারণ করতেছেন তখন ইউ উচ্চারণ চলে আসতেছে, তো সেক্ষেত্রে আমাদের এ ব্যবহৃত হবে। যদি ভাওয়েল চলে আসতো তখন আমাদের অ্যানটা চলে আসতো। যেমন ইউনিভার্সিটি, তখন উচ্চারণ কি আসতেছে? ইউনিভার্সিটি।
ইউনিভার্সিটি, তখন ওয়াইটা চলে আসতেছে ইউনিভার্সিটি, তখন এ ইউনিভার্সিটি হবে। আপার, পার, পার, এখানে উচ্চারণ করতে কি চলে আসতেছে, এ চলে আসতেছে, আপার, তাহলে কি হবে অ্যান আপার। অনেস্ট, উচ্চারণ কি আসতেছে হনেস্ট না, অনেস্ট, অনেস্ট, উচ্চারণ চলে আসতেছে, অর্থাৎ ভায়োল উচ্চারণ চলে আসতে, তাহলে কি হবে আমাদের অ্যান অনেস্ট। এমবিএ, তাহলে কি হবে এমবিএ, এমবিএ, তাহলে এটা চলে আসতেছে, তখন আমাদের সাউন্ড আসতেছে ভাওয়াল সাউন্ড, এই কারণে আমাদের অ্যান ব্যবহৃত হবে। বিবিএ, তাহলে বিবিএ উচ্চারণটা কি হবে বিইবিএ, বিবিএ, তো বিবিএ এর ক্ষেত্রে কি আসতেছে আমাদের কনসোনান্ট সাউন্ড আসতেছে, এই কারণে আমাদের এ চলে আসবে। তো এখন আমরা একটু এক্সাম্পল দিই। ইট ইজ এ বিগ ডিসিশন টু চুজ ড্যাশ ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটি উচ্চারণের ক্ষেত্রে আমাদের ইউ চলে আসতেছে ইউনিভার্সিটি, তাহলে কি হবে এ ইউনিভার্সিটি, এটা একটা বড় সিদ্ধান্ত। ইট ইজ এ বিগ ডিসিশন টু চুজ এ ইউনিভার্সিটি, অর্থাৎ এটা একটা বড় সিদ্ধান্ত যে বিশ্ববিদ্যালয় নির্বাচন করা। ডু ইউ হ্যাভ ড্যাশ ইউজ অফ দিস বক্স, তাহলে কি হবে ডু ইউ হ্যাভ এ ইউজ দিস বক্স, তার মানে তুমি কি এই বক্সটি ব্যবহার করার নিয়ম জানো, ডু ইউ হ্যাভ এ ইউজ অফ দিস বক্স। তাহলে এখানে এবার বিবিএ ইজ ড্যাশ অনার্স সাবজেক্ট, তাহলে কি হবে বিইবিএ, তাহলে বিবিএ এখানে কি হবে বিবিএ ইজ অ্যান, এখানে খেয়াল করেন এখানে বিবিএ ইজ ড্যাশ অনার্স সেকশন, এখানে কি হতো অনার্স, এখানে অনার্স আসতেছে, এই কারণে অ্যান চলে আসতেছে আমাদের, অর্থাৎ গ্যাপের ডান পাশে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা দেখতে হবে ভাওয়াল না কনসোনান্ট উচ্চারণ, তাহলে ভাওয়াল উচ্চারণ হলে আমাদের অ্যান বসবে, কনসোনান্ট উচ্চারণ হলে আমাদের এ বসবে। যেমন আই উইল কল ইউ ব্যাক ইন ড্যাশ আওয়ার, তাহলে কি হবে অ্যান আওয়ার, যেহেতু আমাদের উচ্চারণ আসতেছে আওয়ারে। এখন এইটুক শুধু মুখস্থ রাখতে পারলে আমাদের আর্টিকেল কিন্তু কমপ্লিট, আর্টিকেলে কিন্তু আর কখনো কিন্তু কোনো সমস্যা হবে না। এরপরে কিছু আর্টিকেল আছে যেখানে অমিশন আর্টিকেলস বলে, অর্থাৎ নো আর্টিকেলস, কোনো আর্টিকেলস বসে না। যেমন এগুলো কি কি, যেমন মেইল, মেইল কি এগুলো খাবারের নাম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলো হচ্ছে মেইল। বিভিন্ন প্রকার স্পোর্টস যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এখানে কোনো আর্টিকেল হয় না, অর্থাৎ ক্রস আর্টিকেল বসায় যায়। এরপর থেকে টাউনস অবলিক সিটিজ যেমন ঢাকা, খুলনা, বাংলাদেশ, এগুলোর আগেও কোনো আর্টিকেলস হয় না, অমিশন আর্টিকেলস বসে। লেক অবলিক মাউন্টেন অর্থাৎ প্যাসিফিক ওশান, এগুলোর আগে কখনো আর্টিকেল হয় না, এবং আর্টিকেল হলে যদি দি অনেক সময় অমিশন আর্টিকেলও বসাইলে কারেক্ট হয়, অনেক সময় দি বসাইলেও অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল বসাইলেও কারেক্ট হবে। এরপর হচ্ছে পপুলার নিউজ, বুক, প্লে, এইগুলো যদি থাকে সেক্ষেত্রেও আর্টিকেলস হয় না, যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট, নজরুল, অগ্নিবীণা। এরপর হচ্ছে পিপুল, রেস, ফাদার, মাদার, চিলড্রেন, সিস্টার, ব্রাদার, এগুলোর আগে কখনো আর্টিকেলস হয় না। মান্থ অবলিক ডে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং ডে হচ্ছে স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় মানে আর্টিকেলস বসে না। নেচার যেমন উদ্যান, ভবন, মোড়, সড়ক, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বাজার, হাসপাতাল ইত্যাদি আগে কোনো আর্টিকেলস হয় না। কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক, এগুলো হচ্ছে অ্যাপয়েন্ট, ক্রাউন, ইলেক্ট, মেক, নমিনেট, সিলেক্ট, এগুলোর আগে কখনো আর্টিকেল হয় না। একটি দ্বীপ, একটি পর্বত যদি থাকে সেখানে আর্টিকেল হয় না। আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না সেখানেও আর্টিকেলস হয় না। ভোকেশন কেস অর্থাৎ কেম হেয়ার, বয়, ডোন্ট ডু ইট, এগুলো ক্ষেত্রে আর্টিকেল হয় না, অর্থাৎ এগুলো ক্ষেত্রে সব আর্টিকেল অমিশন আর্টিকেল, অর্থাৎ ক্রস আর্টিকেল, ক্রস বসে, আর্টিকেল হয় না, শুধু ক্রস বসে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অনলাইন ক্লাস চলছে, আমাদের 100% সাজেশন পেতে অবশ্যই করে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন। আমাদের ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসের অপেক্ষা করবেন, এবং কোনো ক্লাস গুরুত্বপূর্ণ মনে হলে সেই ক্লাস সম্পর্কে আমাদের ডিসক্রিপশন বক্সে লিখবেন। আমরা আশা করি পরবর্তীতে সেই ক্লাসটি আপনাদের জন্য আমরা নেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, পরীক্ষার জন্য একটা 100% কোর্স কমপ্লিটের প্রিপারেশন নিতে চাইলে আমাদের অনলাইন ক্লাসটি করেন, এবং সাথে সাথে আমাদের 100% কমন সাজেশন এবং হ্যান্ড নোটটি গ্রহণ করুন। তো ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি আমাদের নাম্বারে কল করুন। আমি অনিমেষ দাস আজকের মতো লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়, এবং প্রত্যেক স্টুডেন্টের দিকে লক্ষ্য রেখে, যেহেতু অধিকাংশ স্টুডেন্ট চাকরিজীবী, কর্মজীবী, বেকার, গৃহিণী, ব্যবসায়ী কথা চিন্তা করে আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাচে কিন্তু রাত্রে নেওয়ার চেষ্টা করি। আমাদের নতুন ব্যাচ আজকে থেকে একটা নতুন ব্যাচ শুরু হয়েছে বিএবিএসএস প্রোগ্রামের প্রথম সেমিস্টারের, এবং দ্বিতীয় সেমিস্টারে একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। এই নতুন ব্যাচটা অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, এবং আজ এই নতুন ব্যাচটা রাত 10টা থেকে শুরু হবে। এই ব্যাচটা শুরু হবে শনি সোম বুধ রাত 10টা থেকে 11টা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস, আমাদের আজকে থেকে লাইভ ক্লাস থেকে বিদায়। আবারও বললে আমাদের দুইটা ব্যাচ চলতেছে প্রথম বর্ষের, একটা হচ্ছে গিয়ে শনি সোম বুধ রাত 10টা থেকে 11টা, এবং রাত 9টা থেকে 10টা। কোনো শিক্ষার্থী অনলাইন ক্লাসে করতে ইন্টারেস্টেড হলে আমাদের সাথে অবশ্যই কল করেন, এবং পরীক্ষার প্রিপারেশনটা যাতে ভালো হয় এই ভালো প্রস্তুতির জন্য আপনারা পড়ালেখা করেন। পরীক্ষার কয়েকদিন আগে পড়লে রেজাল্ট যা হবে পরীক্ষার
কয়েক মাস আগে থেকে পড়লে রেজাল্টটা ভিন্ন হবে। এবং প্রতিনিয়ত চেষ্টা করবেন হাতের লেখা সুন্দর করার জন্য, মার্জিন কাটার জন্য এবং দৃষ্টিনন্দন লেখা উপস্থাপন করার জন্য। একটা বড় প্রশ্ন 30 মিনিটের ভিতরে লেখা শেষ করতে চেষ্টা করবেন এবং ছোট প্রশ্ন 10 থেকে 11 মিনিটের ভিতরে লেখার চেষ্টা করবেন। প্রতিদিন সপ্তাহে অন্তত একটা করে প্রশ্ন অন্তত আপনি লিখবেন এবং হাতের লেখা দ্রুত করেন। মনে রাখবেন যে পরীক্ষার হলে যে সময় সম্পর্কে সচেতন হবে না সে কিন্তু সকল প্রশ্নের উত্তর করে আসতে পারবেন না। সকল প্রশ্নের উত্তর করে আসলে যে মার্কটি পাবেন, অর্ধেক প্রশ্নের উত্তর করে আসলে কিন্তু সেই মার্কটি আপনি পাবেন না। এই কারণে চেষ্টা করবেন সকল প্রশ্নই ভালো করে উত্তর দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।